টানা অবরোধ আর থেমে থেমে হরতাল কর্মসূচি ঘোষণা করা হলো মাঠে নেই বিএনপি নেতৃত্বে থাকা 20 দলীয় জোটের নেতাকর্মীরা। বিএনপির বেশ কয়েকজন নেতা কারাগারে থাকলেও বেশিরভাগই আছেন আত্মগোপনে। গ্রেপ্তার ও হয়রানি এড়াতে এই কৌশল বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। 6 জানুয়ারি থেকে চলছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচি। ফেব্রুয়ারিতে এসে যোগ হয় হরতাল, কিন্তু মাঠে নেই বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। 3 জানুয়ারি থেকে গুলশানের কার্যালয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখান থেকে কর্মসূচি ঘোষণা সহ দলের কর্মকাণ্ড পরিচালনা করছেন তিনি। তার সাথে আছেন দলের স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আরও আছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আর দুর্নীতির মামলায় গত বছরের মার্চ থেকেই কারাগারে আছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বাকি নেতাদের কেউ কেউ দেশের বাইরে আর বেশিরভাগই রয়েছেন আত্মগোপনে। কয়েকজন এখনো প্রকাশ্যে থাকলেও গণমাধ্যমে কোনো বক্তব্য রাখছেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান মনে করেন, সিনিয়র নেতারা প্রকাশ্যে না আসলেও তা আন্দোলনে প্রভাব ফেলছে না। আমাদের দলের নেতারা কর্মীরা অনেকে তো আছে, করছে বেশি, কিন্তু তবুও সে দৃশ্যমান হতে পারছে না। এই জন্য যে তাদের বিরুদ্ধে কেস আছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে, তাদেরকে নির্যাতিত করা হচ্ছে এবং তারা অন্যায়ভাবে মিথ্যা অনেক ভাবে তাদেরকে হেরাস করা হচ্ছে। তো এই জন্যই আমি মনে করি তারা ওইভাবে দৃশ্যমান থাকছে না বা হতে পারছে না। তারা সরকার তাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেক বন্দুক যুদ্ধ হচ্ছে, অনেক এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, গুম হচ্ছে, হত্যা হচ্ছে, এগুলো তো হচ্ছেই। টানা অবরোধ আর থেমে থেমে হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে। সড়ক মহাসড়কে চলছে যানবাহন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী 5টি প্রতিবেদন আদালতে জমা দিয়েছে। এই বিষয়ে রিটের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, 5 দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কোনো সন্ধান পাওয়া যায়নি, তার খোঁজ চলছে। এদিকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে বিদ্রূপ করায় প্রধানমন্ত্রী দায় এড়াতে পারবেন না বলে বিএনপির এক বিবৃতিতে জানানো হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু স্বাক্ষরিত বিবৃতিতে সালাউদ্দিন আহমেদকে দ্রুত আদালতে হাজির করার দাবি জানানো হয়। কোন কাগজের ভিত্তিতে বলেছেন না বলেছেন আমরা না, ওনার শুনেন, সাবমিশনের সময় অনেক সময় অনেক কথাই বলেন। কাজে ওই ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্টের ভিত্তি ছাড়া আমরা ওই কথা রিপ্লাই এখন দিব না, আমরা রিপ্লাই কালকে দিব। ল এনফোর্সিং এজেন্সি বলতে যে আমরা বুঝি মেট্রোপলিটন পুলিশ বা সিআইডি বা স্পেশাল ব্রাঞ্চ বা র্যাব, কেউ তাকে গ্রেফতার করেনি। তবে সবাই তার সন্ধানের ব্যাপারে পদক্ষেপটা এটা তারা অব্যাহত রেখেছেন। আমাদের সঙ্গে আছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। জেনারেল ইব্রাহিম, টানা অবরোধ কর্মসূচির হরতাল কর্মসূচি নিয়ে বিএনপি জামায়াতের বাইরে আপনি যে 20 দলের শরিক হিসেবে আপনার দল যে প্রতিনিধিত্ব করে, সেইটাতে আপনাদের কি অবস্থান এই হরতাল এবং টানা অবরোধ কর্মসূচির ক্ষেত্রে? হরতাল এবং অবরোধ সফল করতে আপনার দল বা আপনি নিজে কতটা আগ্রহ অনুভব করেন বা কতটা কার্যকর ভূমিকা পালন করেন? জেনারেল ইব্রাহিম। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে শ্রদ্ধা, সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনার প্রশ্নের উত্তরে এইটুকু দেওয়ার আগেই 25 সেকেন্ড অন্য একটা কথা বলে নেই। মনটা খুব খারাপ লাগছে। বিখ্যাত পেপসি কোম্পানি এমন একটা বিজ্ঞাপন বানিয়েছে যেখানে বাংলাদেশকে হেয় করা হয়েছে। আমি তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি দুইটি দেশ এবং তার জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি ইতিবাচক ভূমিকা রাখবে। জেনারেল ইব্রাহিম, আপনার কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে আমরা সেই জবাব মাঠে দিব, সেই অপমানের জবাব মাঠে দিব, আমরা সেই আশা করতেই পারি ইনশাআল্লাহ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো। সেই মওকার জবাব আমরা মওকা মতো দিব ইনশাআল্লাহ। তো আমি এখন যেটা বলতে চাই সেটা হলো 20 দলীয় জোটে 20টি শরিক আছে। যে কোনো একটা দলের ভিতরে, যে কোনো সংসারে, যে কোনো পরিবারে, যে কোনো প্রতিষ্ঠানে সকলেই সমানভাবে অবদান রাখতে পারে না, সীমাবদ্ধতা থাকে। আমি 4টি উপাদানের নাম বলছি, মেহরবানি করে খেয়াল করুন। অর্থ,
মেধা, শ্রম এবং সময় বাংলাদেশ কল্যাণ পার্টি এই চারটির মধ্যে চারটি উপাদানই অবদান রাখতে পারছে না, পারবেও না। আমরা ছোট শরিক, কিন্তু আমরা যেই ক্ষেত্রে পারছি আমরা সেই ক্ষেত্রে রাখছি। আমাদের লোকবল কম, যেখানে যেখানে আমাদের লোকবল ভালো আছে আমরা সেখানে বড় শরিকের সঙ্গে মিল রেখে তাদের পরিকল্পনার আওতাতেই আমরা অবরোধ এবং হরতালে প্রতিরোধমূলক কর্মকাণ্ডগুলোতে অংশগ্রহণ করছি এবং আমরা মামলাও খাচ্ছি, মামলার অংশীদারও হচ্ছি। আর আমি নিজে যাওয়ার মতো কোনো মিছিলে আমি এখনো যাইনি। আমি মনে করি না যে আমার পক্ষে ইটের টুকরা নিয়ে, পাথরের টুকরা নিয়ে পুলিশের সঙ্গে ঢিলাঢিলি করা সম্ভব। আমি যে অবদান রাখতে পারি সেটা হচ্ছে আমার মেধাভিত্তিক, আমার চিন্তা ভিত্তিক এবং সুপরামর্শ ভিত্তিক। আন্দোলনের জন্য নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, প্রেরণা দেওয়া, উদ্দীপনা দেওয়া যে শান্তিতে থাকো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও, আন্দোলনকে এগিয়ে নিয়ে যাও, এই নিয়মে। জি জেনারেল ইব্রাহিম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে উত্তর আপনি পেয়েছেন। জি, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার। নাশকতাকারীদের দমন করতে আপনারা কোনো সহায়তা করবেন কিনা, এটি হচ্ছে আমার প্রশ্ন। কারণ বেগম খালেদা জিয়াও তার সর্বশেষ সংবাদ সম্মেলনে আপনাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে জানিয়েছেন নাশকতার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, এগুলির জন্য তিনি সরকারি দলকেই দায়ী করছেন। সেই নাশকতা প্রতিরোধ করার ক্ষেত্রে আপনি আপনার মেধা দিয়ে, আপনার বুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে কোনো সাহায্য করবেন কিনা জেনারেল ইব্রাহিম? আপনি আবার আমাকে বেশি মারপিট দিয়েন না আর কি, কারণ আপনি হুবহু শব্দগুলো তুলে ধরতেছেন, তো আমি আপনাকে মেলা সম্মান করি আর আপনার মেধাকে ভয় পাই। আপনি অত্যন্ত মেধাবী একজন সাংবাদিক, আল্লাহ আপনাকে বড় করুক। আরো আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, ইন্ডিপেন্ডেন্ট টিভির জন্য সমৃদ্ধি কামনা করি। আপনার প্রশ্নের উত্তরটা এরকম, মাননীয় দেশনেত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি নিজে বলতে চাই এবং অতীতেও বলেছি, 4 দিন আগে রাত্রে 12টার সময় ইন্ডিপেন্ডেন্ট টিভিতে বলেছি, সুলতানা রহমান যখন সঞ্চালক ছিলেন, যে আমরা চাই না কোনো প্রকার নাশকতা হোক, কিন্তু নাশকতা সৃষ্টির জন্য যে সুযোগ দিয়েছে তার জন্য দায়ী সরকার, এবং নাশকতাকে ব্যর্থ করতে না পারার জন্য দায়ী সরকার। 7 দিন করতে করতে 5 নং 45, 6 নং 54 দিন কিন্তু চলে গিয়েছে। 6 7 42, 7 7 49, 7 56 দিন চলে গিয়েছে। তা আমরা আশা করি সরকার নাশকতা বন্ধ রাখতে পারবে। নাশকতা বন্ধ হলে বাংলাদেশ 20 দলীয় জোট এবং বাংলাদেশ কল্যাণ পার্টি, তার থেকেও বেশি বিএনপি প্রধান শরিকের কর্মীরা রাস্তায় কিন্তু প্রকাশ্যভাবে আন্দোলনে অংশ নিতে পারবে। আমি একটা ছোট কথা আপনার সামনে তুলে ধরি। নাশকতা দুই প্রকার। একটা হচ্ছে রাস্তাঘাটে নাশকতা করা, পেট্রোল বোমা দিয়ে, ককটেল দিয়ে, গ্রেনেড দিয়ে, গুলি দিয়ে। আরটি হচ্ছে ভদ্রলোকের নাশকতা। আমি মনে করি 2011 সালের মাঝামাঝি সময়ে তৎকালীন পার্লামেন্ট এবং তৎকালীন সরকার এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী সংবিধানের উপর চোরাগুপ্তা হামলা করেছেন, সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে ভুয়াভাবে সংবিধান সংশোধন করার পদক্ষেপ নিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা এবং অবহেলা করেছেন, জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তাকে তিনি অবহেলা করে আজকে ক্ষমতায় থাকার নিমিত্তেই এই পরিবেশ সৃষ্টি করেছেন। ওইটা এক প্রকারের নাশকতা। আমি বলবো সংবিধানের উপরে চোরাগুপ্তা হামলা হয়েছিল 2011 সালের মে, জুন, জুলাই মাসে। এই নাশকতা বন্ধের জন্য আমাদের সংগ্রাম। আমি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসাবে, বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে অবশ্যই সরকারকে সহযোগিতা করব যে আপনারা নাশকতামূলক কর্মকাণ্ড, গ্রেনেড, পেট্রোল বোমা, ককটেল, হাবিজাবি ধরার জন্য যত রকমের আইনানুগ প্রক্রিয়া আছে করুন, কিন্তু খবরদার যেই নিয়মে গুম করছেন, যেই নিয়মে মানুষকে গুলি করে, পায়ের মধ্যে গুলি করে, কোমরে গুলি করে পঙ্গু করে দিচ্ছেন, যেই নিয়মে ক্রস ফায়ার, এনকাউন্টার, যুদ্ধ ঘোষণা করে মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছেন, এইটা ভালো না। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। একটি নিবেদন মহিউদ্দিন খালেদ ভাই। জেনারেল ইব্রাহিম, আমার সর্বশেষ প্রশ্ন করছে মহিউদ্দিন খালেদ ভাই, এই কর্মকাণ্ডের বলেন এই কর্মকাণ্ডের বেশিরভাগই কিন্তু আমার বলতে শরম লাগলেও বাস্তবতা হলো এই অনুকরণ মানে 1972, 73, 74, 75 সালে এবং এরশাদ বিরোধী আন্দোলনে এবং 96 সালে, 95, 96 সালে এবং 2006 সালে আওয়ামী লীগ যে পন্থা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে শিখিয়ে গিয়েছিল, ঠিক তাই অনুসরণ করা হচ্ছে। যেমন 96 সালে এসএসসি পরীক্ষা দিতে দেয় নাই, 2015 সালে এসএসসি পরীক্ষা হামলাগ্রস্ত হয়ে গেছে। আমি বলতে চাই এই অনুকরণ ভালো না। আর যে ককটেল, পেট্রোল বোমা, হাবিজাবি এসছে, এটা অতীতেও ছিল কম,
এখন ডিজিটাল বাংলাদেশ মাল্টিপ্লিকেশনটা খুব দ্রুত হয়, গুণ হয়ে যায় বেশি, ক্ষতিটা আমাদের বেশি হচ্ছে। আমার ধারণা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে, সংবিধানের প্রতি চোরাগুপ্ত হামলা যেটা হয়েছিল সেটা সংশোধন করতে হবে। আমার ধারণা যে এটি নিয়ে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কিছুদিনের মধ্যে একটু বিস্তারিত আলাপ আলোচনা করতে পারবো। আমি সর্বশেষ যে সংবাদ সম্মেলনে হচ্ছে বেগম জিয়া যে দাবি করেছেন যে চলতি সংসদে সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হোক, এটি কি বেগম জিয়ার পজিশন একটু শিফটিং কিনা আমি এটি জানতে চাইছি, এই কারণে যে যদি এই সংসদ ৫ম সংসদ ৭৫ সংশোধনী বাতিল করে তাহলে এটা কি ১০ম সংসদ নির্বাচন ও ১০ম সংসদকে স্বীকৃতি দেওয়ার একটি ইঙ্গিত কিনা? আমি বাংলাদেশের প্রাজ্ঞ, বিজ্ঞবান, জ্ঞানী, অভিজ্ঞ সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক মহোদয়ের ভাষা ধার করে বলতে চাই, আপাতত যাহা অবৈধ প্রয়োজনের নিরিখে তাহাই বৈধ হয়। জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ আইন, রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন। বেগম খালেদা জিয়ার পজিশন শিফটিং নয়, মেহেরবানি করে খেয়াল করুন। বেগম খালেদা জিয়া ৩১শে ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টার সময় যেই সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে যে অবস্থানটা তুলে ধরেছিলেন সেই নিয়মেই তিনি এগিয়ে গিয়েছেন। একটি শব্দ মাঝখানে কিন্তু আছে, তিনি তত্ত্বাবধায়ক সরকার থেকে ব্যবহার করছেন না, তিনি বলছেন নির্দলীয় নিরপেক্ষ, এবং তিনি বলছেন সকলের নিকট গ্রহণযোগ্য সরকারের অধীনে। এর পরের প্রশ্ন, এই সংসদকে অবৈধ বলুন, বৈধ বলুন, যেই নামেই ডাকুন না কেন, একটি দেশ তো সংসদবিহীন থাকতে পারে না। তাহলে মার্শাল ল আসবে, তৃতীয় শক্তি যাদেরকে আমরা চাই না তারা হয়তো আসতে পারে, কিন্তু যদি জনগণের প্রতিনিধিত্ব চাই, ১৫৩ জন অপ্রতিনিধিত্বশীল ব্যক্তি সত্ত্বেও এই পার্লামেন্টকে দিয়েই সংবিধান সংশোধন করতে হবে, কারণ পার্লামেন্টই বাংলাদেশে আইন এবং সংবিধানের রক্ষক। জেনারেল ইব্রাহিম, আপনাকে অনেক ধন্যবাদ। শুনছিলেন জেনারেল ইব্রাহিমকে। এড্রেস পেকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক ৩০ সেকেন্ড পর।